ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু তোমরা একটু জানিয়ে দিবা। ঠিক আছে, ওকে, ফাইন। ওকে, ঠিক আছে, ফাইন। দেখতে পাচ্ছ এবং ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। তো আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, আর সেটা হচ্ছে উচ্চারণ। কি? উচ্চারণ। ওকে, সো উচ্চারণের একটা বস লেভেল আজকে ক্লাস হবে। কি লেভেল বলো? বস লেভেল ক্লাস। ওকে, ওকে, ফাইন। ওকে ভাই, তাহলে আমরা শুরু করি। এক্সাম লিঙ্ক কই? আজকে তো এক্সাম হবে না, তোমাদেরকে ঘোষণা দিয়ে দিছি না আজকে একই টাইমে তোমাদের ক্লাস বিদ্রোহী কবিতার উপর। আগামীকাল রাত 10:30টায় তোমাদের এক্সাম হবে। ওকে, সো হোপফুলি দেখতে পাচ্ছ এবং সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে আলোচনা করব উচ্চারণ নিয়ে। উচ্চারণের একটা চমৎকার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসটা খুব গুরুত্ব সহকারে করবে এবং হোপফুলি আমি তোমাদেরকে এইটুক বলতে পারি যে আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে 5 মার্ক, বোর্ড পরীক্ষা যে কোনো পরীক্ষা 5 মার্ক একদম হাতে ধরে আমি তোমাদেরকে আজকের ক্লাসে কনফার্ম করে দেবো। সো জাস্ট একটা ক্লাস মার্ক 5টা, এবং টু বি অনেস্ট ক্লাসের শেষে তুমি মিলাই দিবে একটা ক্লাস 5 মার্ক কনফার্ম। ওকে, সো একটা ক্লাস কয় মার্ক কনফার্ম বলো? 5 মার্ক কনফার্ম। ওকে, ওকে, চলো লেটস গো, শুরু করি। ওকে, ঠিক আছে, শুরু করতেছি। পাঞ্জাবিগুলো জোস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি চাইলে এরকম জোস জোস পাঞ্জাবি তুমিও জোস হতে পারো। হ্যাঁ স্যার, আমরা যদি বিদ্রোহী কবিতা স্কিপ করি তাহলে কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হবে, বদদোয়া লাগবে। এত কষ্ট করে একটা ক্লাস নিলাম আর তুমি এই কবিতা মানে স্কিপ করবা? এই কবিতা বুঝার মতো যদি ক্যাপাবিলিটি নাই আমার ক্লাস করার পর, এটা আমি বিশ্বাস করি না। একবার না বুঝলে ক্লাসটা আরেকবার করো, 2বার করো, 3বার করো। 3বার করলে বিদ্রোহী কবিতা একদম দেখবা যে আজীবনের জন্য ক্লিয়ার। ঠিক আছে, তো চলো ভাইয়া আমরা শুরু করি। হ্যাঁ ভাইয়া, এগুলো কি গিফট দিছে কেউ? না, গিফট দেওয়া পাঞ্জাবি মানে পরার উপযুক্ত না। আমি আমার লাইফে যতগুলো পাঞ্জাবি গিফট পেয়েছি, খুব 2-3টে পাঞ্জাবি ছাড়া এই পাঞ্জাবিগুলো আমি পরি না। সো গিফট দিলে আমার মানে আমি যেই ধরনের পাঞ্জাবি পরি ওই ধরনের দেখবা আমার পাঞ্জাবির স্টাইল অনেকটা মানে ঘুরে ফিরে একই রকম। তো এগুলো আমি কিনি কস। আর যেগুলো গিফট দেয় এগুলো আসলে পরার উপযুক্ত না। আচ্ছা, তো আমার মানুষ যেগুলো গিফট দেয় এগুলো আমি আবার আরেকজনকে গিফট দিয়ে দিই। মানে খুব কম সংখ্যক, হয়তো 10টা পাঞ্জাবির ভিতরে একটা যেটা পরার মতো হয়। আর নাহলে মানুষ পাঞ্জাবি দেয় খুব, মানে আমি একটু পাঞ্জাবি পরার ক্ষেত্রে একটু মানে ডিফারেন্ট, একটু ভালো পড়ার জন্য চেষ্টা করি আর কি, বা একটু ভালো পড়ি। তো তোমরা কেউ যদি দাও, এখান থেকে তোমরা কি শিখলা? যে তোমরা যদি কেউ যদি আমাকে পাঞ্জাবি দাও তাহলে ভালো কোয়ালিটির পাঞ্জাবি দিও। হ্যাঁ, আচ্ছা, তো চলো এখানে দেখো, আমাদের যদি রচনামূলক প্রশ্ন আসে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। আমি প্রথম দিকে একটু গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো একটু কঠিন এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো একটু প্রথম দিকের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা। আস্তে আস্তে শেষের দিকে গেলে তোমরা সহজ টপিকগুলো পাবা। এখন একটু গুরুত্ব দিয়ে একদম সর্বোচ্চ মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা কিন্তু খুবই, আমি আবার বলছি, খুবই ক্রিটিক্যাল উচ্চারণ। তোমাদের ব্যাকরণে সবচেয়ে কঠিন টপিক যদি বলো তাহলে উত্তর হচ্ছে ব্যাকরণ। আমি আগেই বলছি তোমাদের ব্যাকরণে 5 মার্ক উঠাতে সবচেয়ে বেশি কঠিন যেটা সেটা হচ্ছে ব্যাকরণ। বাট ক্লাসটা যদি মনোযোগ দিয়ে লাইভে করে দুনিয়ার সমস্ত কাজকাম বাদ দিয়ে এই 1 ঘন্টা, জাস্ট একটা ঘন্টা আমাকে তুমি টাইম দাও। 1 ঘন্টা জাস্ট 60 মিনিট তুমি আমাকে, এই টাইমটা আমি তোমার কাছে চেয়ে নিচ্ছি। এই টাইমটা আমি তোমার কাছে কি করছি? চেয়ে নিচ্ছি। তুমি জাস্ট আমাকে 60 মিনিট টাইম দাও এবং এই 60 মিনিট সকল চিন্তাধারা বাদ দিয়ে মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক কোথাও ঢুকবা না, কারো ডাকে সারা দিবে না, গেটটা আটকায় আমার ক্লাসটা করো। আমি কনফার্ম করে দিচ্ছি। ওকে,
সো চলো, যদি আমাদের রচনামূলক প্রশ্ন আসে, উচ্চারণ থেকে সাধারণত দুই ধরনের বা 2 টাইপস প্রশ্ন আসে, ঠিক আছে? প্রথমত একটা হচ্ছে এরকম যে অধ্বনির উচ্চারণে যে কোনো 5টি নিয়ম লিখো, এরকম একটা প্রশ্ন আসে। অথবা এইটা দেওয়া থাকবে, অথবা দেওয়া থাকবে, অথবা তোমাকে বিভিন্ন বানান বলবে, তোমাকে অনেকগুলো বানান বলবে যে এখান থেকে 5টা বানানের শুদ্ধ উচ্চারণ লিখো। তার মানে দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে এরকম রচনামূলক প্রশ্ন, আর একটা হচ্ছে এরকম বানান দিবে, বানান দিয়ে বলবে এটা শুদ্ধ উচ্চারণ লিখো, শেষ। এখন রচনামূলক প্রশ্ন আসলে এই এই কয়টা প্রশ্ন পড়বা, দ্যাটস ইট। এবং 100% এই কয়টা প্রশ্নের বাইরে পরীক্ষা আসবে না, কসম আল্লাহর, এই কয়টা বাইরে পরীক্ষা আসবে না, স্ক্রিনশট দিয়ে নাও। এবং এরপর মিলাবা যে ভাই আপনি কইছেন আপনার কথা আসে নাই, তারপর তুমি যে শাস্তি দাও সেটা মাথা পেতে নিয়ে নিবো, এই কয়টা। তাই এখানে তোমার কাছে অনেকগুলো মনে হচ্ছে, বাট অনেকগুলো না। প্রথমটা হচ্ছে অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম, এরপর হচ্ছে আধ্বনি উচ্চারণের 5টা নিয়ম, এরপর বফলা উচ্চারণের 5টা নিয়ম, এরপর মফলা উচ্চারণের 5টা নিয়ম। অর্থাৎ এই 4টা প্রশ্ন, আর বাকি দুইটা হুদাই। দেখো বাকি দুইটা প্রশ্ন কেমন আমি তোমাকে বলি। এখানে বলছে উচ্চারণ রীতি কাকে বলে, এটা বই থেকে সংজ্ঞাটা পড়ে নিবা, শেষ। বাংলা ভাষা উচ্চারণের 5টি নিয়ম, এই যে বাংলা ভাষা উচ্চারণের 5টা নিয়ম, এটা এই প্রশ্ন আলাদা করে পড়তে হবে না। ধরো এই 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 অ এর উচ্চারণের 2টা নিয়ম, এর উচ্চারণের 1টা নিয়ম, বফলার উচ্চারণের 1টা নিয়ম, মফলার উচ্চারণের 2টা নিয়ম। অর্থাৎ র্যান্ডম যে কোনো বর্ণের উচ্চারণের নিয়ম নিয়ে 5টা বানাই দিলে এই প্রশ্নের উত্তর শেষ, ইজি না? এরপর বলছে বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের 5টা নিয়ম। এই যে এখানে এই যে ব, এটা কিন্তু ব্যঞ্জন, আবার ম, এটা কিন্তু ব্যঞ্জন। তাহলে তুমি ব থেকে 3টা নাও, ম থেকে 2টা নাও, অথবা ব থেকে 2টা নাও, ম থেকে মফলার উচ্চারণ থেকে 3টা নাও, শেষ। 5টা মিলে দিবা, শেষ। তার মানে বেসিক প্রশ্ন তোমাকে এই 4টা পড়তে হবে, এই 4টা পড়লে বাকি 2টা এমনিতেই পারবা। তো এই 6টা প্রশ্ন ঘুরে ফিরে পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে এগুলোই আসবে, এর বাইরে আসবে না, ওকে? আচ্ছা, তাহলে এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা এটা স্লাইডটা পেয়ে যাবে, স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, তোমরা স্লাইডটা ভালো করে পড়বা। তো আমি বেসিক আলোচনায় চলে যাচ্ছি। তো এইখানে উচ্চারণের এমন একটা জিনিস দেওয়া আছে, জাস্ট তুমি যদি আমাকে এই 5 মিনিট সময় দাও, এই জাস্ট এই 5 থেকে 7 মিনিট সময় দিলে, এই 5 থেকে 7 মিনিট সময় দিলে আমি তোমাকে উচ্চারণের 60% ক্লিয়ার করে দেবো, অর্থাৎ 60% এই 5 থেকে 6 মিনিটে আমি ক্লিয়ার করে দেবো, ওকে? তো এখানে বলছে বানানে যদি দীর্ঘই অথবা দীর্ঘিকার থাকে তবে উচ্চারণে রস্বই অথবা রস্যিকার হবে। অর্থাৎ দেখো এই যে ঈর্ষা, এই যে দেখো দীর্ঘই আছে না, এখন বলছে বানানে যদি থাকে দীর্ঘই তাহলে উচ্চারণে হবে রস্বই। তার মানে এই যে দেখো ঈর্ষা শব্দের উচ্চারণ যখন লিখবা তখন এই দীর্ঘই জায়গায় রস্বই চলে আসবে, কথা কি বুঝছো? আবার দেখো নদী, এই যে দেখো দীর্ঘিকার আছে না, এই যে বানানে যদি থাকে দীর্ঘিকার তাহলে উচ্চারণে হবে কি রস্যিকার। তাহলে দেখো এই যে দীর্ঘিকার আছে, এই নদী বানানে এখানে উচ্চারণটা ভুল আছে, এটা হবে এরকম নদী, হ্যাঁ। এই যে দেখো এই দীর্ঘিকারটা কি হয়ে গেছে, রস্যিকার হয়ে গেছে, ওকে? এরকম ভাবে উচ্চারণে যদি থাকে দীর্ঘই অথবা দীর্ঘকার, খুব ভালো করে বুঝো, উচ্চারণে যদি কি থাকে দীর্ঘই অথবা দীর্ঘকার তাহলে বানানে হয়ে যাবে, সরি, বানানে যদি থাকে দীর্ঘই অথবা দীর্ঘকার তাহলে উচ্চারণে হবে রস্য অথবা রস্যুকার। যেমন দেখো উর্মি, দেখো বানানে আছে কি দীর্ঘকার, এই যে দীর্ঘ, উচ্চারণে দেখো হয়ে গেছে কি রস্য। বধূ, দেখো এই যে বানানে আছে কি দীর্ঘকার, উচ্চারণে সেটা হয়ে গেছে কি রস্যুকার, সিম্পল। এরপর ক্ষীয়, ক্ষীয় যদি শব্দের মাঝে অথবা শেষে বসে তবে এই ক্ষীয়র উচ্চারণ হবে ক খ, ক খ। যেমন দেখো তিতিক্ষা, এই যে দেখো তুমি নর্মালি উচ্চারণ করো তিতিক খা, এই যে দেখো ক খ, তিতিক খা, তিতিক খা, এই যে দেখো তিতিক, এরপর খা। তাহলে ক্ষীয় যদি শুরুতে অথবা ক্ষীয় যদি মাঝে অথবা শুরুতে থাকে, আর ক্ষীয় যদি মাঝে অথবা শেষে থাকে তাহলে সেটার উচ্চারণ হবে কি ক খ। আর শুরুতে থাকলে যেমন দেখো ক্ষতি, এই যে দেখো ক্ষীয় প্রথমে আছে না, এখন এই ক্ষীয়র উচ্চারণ কিন্তু হয় খ, তার মানে এই জন্য বলছি যে মাঝে অথবা শেষে থাকলে। এরপর রি, রি যদি শুরুতে বসে তাহলে সেটার উচ্চারণ হবে রয় রসিকার রি। যেমন দেখো এই যে ঋতু, উচ্চারণ খেয়াল করে দেখো রয় রসিকার তয় রসুকার ঋতু। ওই যদি থাকে তাহলে ওই এর উচ্চারণ হবে ও রসই, ও রসই, ও রসই। যেমন দেখো ঐক্য, এই যে দেখো উচ্চারণ কি হয়েছে ও রসই, দেখো এই যে ঐক্য, ও রসই, বুঝছো? তেমনি ভাবে যদি দেখো ঔ কি ঔ তবে উচ্চারণ হবে ও রসৌ। যেমন দেখো ঔষধ, এই যে দেখো ঔষধ, এখন দেখো এই যে উচ্চারণে ঔ ঔষধ, ঔষধ, বুঝছো? এরপর দেখো অনুস্বার থাকলে উচ্চারণে হবে কি উ, যেমন রং। মূর্ধন্য থাকলে উচ্চারণে হবে কি দন্তন, যেমন দেখো রন, এই যে খেয়াল করে দেয় এই যে রন, এখানে দেখো এই যে মূর্ধন্য হয়ে গেছে কি দন্তন, মূর্ধন্য কি হয়েছে দন্তন হয়েছে। এবার বলো এই স্লাইডটা কি বুঝতে পারছো বলো তো?
আমাকে একটু বলো তো, আমি কি এইটুক পর্যন্ত কি বুঝাইতে পারছি? অর্থাৎ কোনটা থাকলে কি হবে, অর্থাৎ এই 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 পাশের বর্ণগুলো থাকলে উচ্চারণে এই পাশের বর্ণগুলো হবে, এই পাশের বর্ণগুলো থাকলে এই পাশের বর্ণগুলো হবে, এটাই। এখানে উদাহরণ সহ আমি ব্যাপারটা বুঝাই দিছি। আচ্ছা, ওকে ফাইন। এবার আসলে আমরা একটু পরের স্লাইডে যাই, একটু ভালো করে খেয়াল করো। যদি বানানে থাকে জ, তাহলে উচ্চারণ হবে বর্গীয় জ, খুবই ইম্পর্টেন্ট। যেমন ভাইয়া যদি উল্টা হয়, উল্টা কেন, ধরো শব্দে আছে জ, তাহলে উচ্চারণ হবে বর্গীয় জ। এখন ও বলতে যাচ্ছে যদি শব্দে থাকে ঝ, তাহলে তো উচ্চারণে জয় হবে। ধরো শব্দে আছে বর্গীয় জ, উচ্চারণে সেটা বর্গীয় জয় হবে। ভাই স্লাইডের স্ক্রিনশট নিতে দেন, লাগবে না, আমি স্লাইড দিয়ে দিব তোমাদেরকে এটা। আচ্ছা এবার দেখো, তো যদি বানানে আছে জ, তাহলে উচ্চারণ হয়ে যাবে বর্গীয় জ। যেমন দেখো যকৃত, যকৃত, এই যে দেখো জ, এই জ দেখো উচ্চারণে কি হয়ে গেছে, বর্গীয় জ হয়ে গেছে, বুঝছো? বানানে যদি থাকে মূর্ধন্য স, তবে উচ্চারণে সেটা হয়ে যাবে তালব্য স। বানানে যদি থাকে মূর্ধন্য স, উচ্চারণে হয়ে যাবে কি তালব্য স। যেমন দেখো বর্ষা, এই যে দেখো মূর্ধন্য স কি হয়ে গেছে, তালব্য স। অর্থাৎ মনে রাখবা কখনোই উচ্চারণে মূর্ধন্য স বসে না, এটা একদম হারাম। এরপর যদি বিসর্গ থাকে, তাহলে উচ্চারণে সেটা পরের বর্ণের সাথে দ্বিত্ব হয়, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। যেমন দেখো দুঃস্বপ্ন, এই যে দেখো, এই যে দেখো, এই যে স, এই যে দেখো এই এর সাথে দেখো এই যে এখানে কি বিসর্গ আছে, এই জন্য দেখো এই যে স দুইবার হয়েছে, দুঃস্বপ্ন। হ জফালা যদি থাকে, হ জফালা থাকলে উচ্চারণ হবে বর্গীয় জ, ঝ উকার। হ জফালা থাকলে বর্গীয় কি হবে, বর্গীয় জ, ঝ উকার। এখন শুনো, এগুলো এখন মুখস্থ করতে হবে না, হ্যাঁ? যেমন দেখো উজ্জ, এই যে দেখো উজ্জ, এই যে দেখো হ জফালা, উজ্জ, হ জফালা, খেয়াল করো হ জফালা। এই যে হ জফালা আছে এখানে তুমি খেয়াল করে দেখো, এই যে উচ্চারণ দেখো উজ, উজ ঝ, এই যে দেখো বর্গীয় জ, ঝ, বর্গীয় জ, ঝ। হ ব যদি থাকে, হ ব থাকলে কি হবে, ও ভ হবে, ও ভ হবে। যেমন দেখো জিহ্বা, জিহ্বা, দিস ইজ নট জিব্বা, তোমরা বলো জিব্বা, উচ্চারণটা হবে জিহ্বা, ওকে? তো দেখো এই যে জিহ্বা, এই যে দেখো ও ভ, জিহ্বা, ও ভ, জিহ্বা, জিহ্বা, ওকে? বাকিগুলো পারবা। ত থাকলে ত, তয়রফলা হবে। ঝ যোগ ইয় থাকলে সেটা হবে কি, গ, ঘ, গ, গ, কিন্তু পরের গয়ের উপর চন্দ্রবিন্দু হবে। যেমন দেখো অজ্ঞ, অগ, এই যে দেখো অগ, গ, এই যে দেখো এই গয়ের উপর চন্দ্রবিন্দু আছে। মানে নর্মালি তুমি যেভাবে উচ্চারণ করো ওভাবে বানানটা লিখবা, শেষ, এটাই হচ্ছে উচ্চারণ। তাহলে ঝ যোগ ইয় যদি থাকে তাহলে হবে কি, গ, ঘ, তাহলে পরের ঘয়ের উপর কি হবে, চন্দ্রবিন্দু হবে। এখন একটু কুইজ দিই, দেখো একটা ভার্সিটির প্রশ্ন দিই। জাহাঙ্গীরনগর আইন অনুষদ 2012-13 সেশনের প্রশ্ন আসছে, শুদ্ধ উচ্চারণ কোনটা? অর্থাৎ বুঝতে পারতেছো তিতিক্ষা শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটা, বলো, কুইজটা সলভ করো। দন্তস থাকলে কি তালব্য হবে, সেই আলোচনায় পরে যাচ্ছি, এটা এটা আলোচনায় আসবে। বাট আমি কিন্তু এইটা বলছি যে মূর্ধন্য স থাকলে সেটা, মূর্ধন্য স যদি থাকে তাহলে সেটা কি হবে, তালব্য হবে। মানে মূর্ধন্য স জায়গায় সবসময় তালব্য হবে। এখন দন্তস থাকলে দন্তস হয়, দন্তস থাকলে তালব্য হয়, সেটার আলোচনা আমি পরে করতেছি, হ্যাঁ? এখন বুঝতেই পারতেছো আমরা কিন্তু আগেই জানি যে ক্ষীয় থাকলে, ক্ষীয় যদি মাঝে অথবা শেষে থাকে তাহলে হবে ক খ। এখন ক খ হইলে দেখো ক খ আছে কিন্তু অপশন এইটাতে, তাই না? ক খ আছে কিন্তু কি অপশন কতে। ভাই আগে যেটা পড়াইছিল যদি নাও জানো, জাস্ট নর্মাল উচ্চারণ করো। দেখো তিতিক্ষা উচ্চারণ করো, কোনটার সাথে মিলে, তিতিক্ষা, এখানে কি তিতিক, দেখো তিতিক্ষা, তিতিক্ষা, এটা মিলে না, তাই না? এখানে হচ্ছে তিথি, এখন কি তিথি না তিথি, তিথি, এটা বাদ। এখানেও তিথি, তার মানে এটা বাদ। তো বুঝতে পারতেছো রাইট অ্যান্সার কি, ক। ওকে চলো আরেকটা কুইজ দিই, সেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে এটা জাস্ট কুইজ, মানে এটা তোমাদেরকে ভার্সিটির প্রশ্ন সলভ করাচ্ছি এরকমটা না, জাস্ট কুইজ, তোমরা ধরতে পারছো কিনা এই জন্য। এখন দেখো এখানে বলছে বাহ্য শব্দের উচ্চারণ কি হবে, এটা আমি পড়াইছি, এটা আসছে ঢাবি ক 18-19 সেশন। এবার বলো এটা সলভ করো। তোমরা লাইভে ক্লাস করবা, এই আজকের ক্লাসের পর অপরিচিতার উপর 2টা ক্লাস হবে। 2টা ক্লাস করলে অপরিচিতা দেখবা যে মানে তুমি অন্যরকম একটা মজা পাবা। অপরিচিতা গল্পে যখন ক্লাস করবা 2টা ক্লাস হবে। এরপর ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর 3টা ক্লাস নেব, 3টা ক্লাসে ব্যাকরণিক শব্দশ্রেণী বস। এবং এইটা আমি অন্তত একদম বুকে হাত দিয়ে বলতে পারি যে ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর 3টা ক্লাস করার পর পরীক্ষায় আসার সাথে সাথে তুমি যেটার উত্তর দেখাবে সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। সবকিছুর আগে তুমি দেখাবে ব্যাকরণিক শব্দশ্রেণী, মানে তুমি খাতায় লিখবা। তো ক্লাসগুলো লাইভে করবে, হ্যাঁ? আচ্ছা, তো এখন দেখো আমরা জানি যে হ জফালা যদি থাকে, এই যে একটু আগে পড়ে আসছি, তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো এই যে হ জফালা যদি থাকে তাহলে কি হবে, বর্গীয় জ, ঝ উকার, তাই না? বর্গীয় জ, ঝ উকার। এখন তুমি এখানে একটু খোঁজো, দেখো বর্গীয় জ, ঝ উকার কোনটাতে আছে। দেখো বর্গীয় জ, ঝ উকার বুঝতে হবে। এই যে দেখো বর্গীয় জ, ঝ উকার, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, তার মানে রাইট অ্যান্সার কি,
তাই না? হয়ে গেল বাহ্য। ওকে, আচ্ছা, তার মানে কি হলো? খ হইল, শেষ। দুঃস্বপ্ন স্বপ্ন হয়েছে, এখানে তো স এর পরিবর্তে, আচ্ছা এই যে কি স এর পরিবর্তে তালে বেশ, এটা আমি আসবো ভাইয়া, এটা আমি আসবো। আবার বলতেছি দন্ত স মূর্ধন্য স এর পরিবর্তে অলওয়েজ তালেব বেশ, যেখানে মূর্ধন্য স সেখানে তালেব বেশ। দন্ত স এর পরিবর্তে দন্ত স বসে, দন্ত স এর পরিবর্তে তালেব বেশ বসে, দুটেই বসে। সেটা কখন বসে সেটা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, ওকে। এবার আসো, খেয়াল করো। এখন একটা প্রশ্ন প্রায়শই আমরা হস বসাই, হস। রিমুভ কনফিউশন। কি রিমুভ কনফিউশন? এই যে রিমুভ, তোমাদের মাথার ভিতরে এরকম উচ্চারণ পড়তে গেলে নানা রকম প্রশ্ন আসে। আগে আমি ডাউট গুলো ক্লিয়ার করি, দেন তোমাদেরকে মূল কনটেক্সটে নিয়ে যাবো। তোমরা অনেক গর্বিত যে তোমরা অনেক গর্বিত যে বাংলা ওয়াজ 2 মানে 3.0 থেকে বাংলা ওয়াজ 4.0 অনেক আপডেট এবং অনেক কিছুতে আপডেট। যেমন এগুলো কিন্তু আমরা কিন্তু বাংলা ওয়াজ 3 মানে 4.3.0 তে কিন্তু এগুলো পড়াই নাই, যেটা তোমরা পাচ্ছ। এবং আবার 5.0 হয়তো তোমাদের থেকে আরো আপডেট হবে, কজ আমি প্রতিদিন নিজেকে আপডেট করি, প্রতিদিন আমার স্লাইড আপডেট হয়, প্রতিদিন পড়ানোর স্টাইল অনেকটা আপডেট করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা এইবার আসো, খেয়াল করো। এখন এইবার আসো, উচ্চারণে কোথায় হস বসে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কথা বুঝ। যেখানে থামবো সেখানে হস। কি বলছি? যেখানে থামবো সেখানে হস, যেখানে থামবো সেখানে হস। এখন খেয়াল করো, ধরো আমি লিখলাম বর্ষা, বর্ষা, তাই না? এখন এই যে বর্ষা শব্দটা আছে, দুঃখিত মূর্ধন্য শব্দ, হ্যাঁ বর্ষা। এখন দেখো এখানে দুইটা, একটা হচ্ছে বর আর একটা হচ্ছে সা। এখন বলো কোথায় তুমি থামতেছো? দেখো বর, এখানে তুমি থেমে যাচ্ছ, এখানে কোনো স্বর নাই। থামতে হবে মানে কি? উইদাউট স্বর, এখানে কি নাই, কোনো স্বর নাই। দেখো বর, বর, দেখো এই যে থামছো, হস দিছ, বর। এখন সা, এখানে কি থামা লাগে না? এটা কিন্তু এখানে তো দেখো এই যে স্বর আছে, এই যে আকার আছে, সা টেনে নিয়ে যেতে পারতেছো। কাজে এই যে এই বর্ষাতে এই প্রথম বরে কি বসবে? হস বসবে। কথা কি বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারি? ধরো তুমি লিখলা গদ্য, দেখো গদ্য, তাহলে দেখো এবার আমি লিখলাম গদ, এরপর লিখলাম দ। এবার বলো তো, একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে এখানে এই গদ, এখানে কি বসছে? হস বসছে, কিন্তু পরে বসে নাই, কারণ পরে এই যে ও স্বর আছে। কথা কি বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? তাহলে খুব সহজ। এখন খেয়াল করে দেখো, এই যে তিতিক্ষা, বলো এই যে তিতিক্ষা, এখন বলো এখানে কোনটার নিচে হস বসবে, বা হস বসবে কিনা? যদি বসে তাহলে সেটা কোনটার নিচে বলো, বলো এটা বলো, এটা বললে আমি বুঝতে পারবো। তিতিক্ষা বলো। ভেরি গুড। কয়ের নিচে, কস তুমি তো কয়ের নিচে গিয়ে থামতেছো, তিতিক হস। খা, কারণ খায়ের পরে তো হবেই না, কারণ খায়ের পরে স্বর আছে, আকার আছে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রথম কনফিউশন আমাদের ক্লিয়ার। ওকে, এই কনফিউশনটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, আরো কনফিউশন আছে। তো এরপরের কনফিউশন হচ্ছে শব্দের শেষে ও মাঝে কোথায় ওকার বসে। মাঝে মাঝে দেখবা যে কিছু কিছু শব্দের সাথে ওকার বসে। একটা সিম্পল উদাহরণ দিই, যেমন দেখো গদ্য। এখন আমরা যদি এটাকে যদি এইভাবে যদি উচ্চারণ করি, দেখো গদ্য, গোদ, দেখো গোদ হস বসছে, দ, তাই না? এই যে দেখো এই যে গদ্য, এই দয়ের সাথে তুমি নর্মালি চিন্তা করো, এই দয়ের সাথে কি ওকার হবে না? হবে না। উচ্চারণ দেখো গদ্য, দ, দেখো দয়ের সাথে ওকার উচ্চারিত হচ্ছে না, গদ্য। এজন্য এখানে দেখো শেষে একটা ওকার বসছে, বুঝছো? শেষে কি বসছে? ওকার বসছে। যদিও এটা আমি তোমাদেরকে আরো পরে এটা আমি ক্লিয়ার করব, বাট আপাতত এটা বুঝো। আচ্ছা, এইবার খুব ভালো করে বুঝো। ধরো আমি যদি বলি যে, ধরো আমি বললাম বর্ষা। এখন এই বর্ষা আমরা যদি বানান করি বর্ষা, এখন বলো তো এখানে কি ওকার বসানোর সুযোগ আছে? নাই, কারণ এখানে অলরেডি আকার আছে। ধরো আমি একটু আগে লিখলাম তিতিক্ষা, এখন এখানে এই তিতিক্ষা, এখানে কি বসানোর সুযোগ আছে? না। তার মানে স্বর থাকলে আর ওকার বসে না, যদি স্বর উচ্চারিত হয় তাহলে ওকার বসে। কিছু কনফিউশন এখানে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। যেমন খেয়াল করো, এই যে খুব ভালো করে বুঝে, এই স্লাইড গুলো খুব গোছানো, খুবই গোছানো। দেখো ব্যতীত, এই যে দেখো ব্যতীত, এই যে দেখো তয়ের সাথে একটা ওকার উচ্চারিত হচ্ছে, ব্যতীত, ব্যতীত, ত, ব্যতীত। এখন তুমি খেয়াল, যেমন, যেমন এই যে দেখো দন্তনয়ের সাথে কোন স্বর উচ্চারিত হচ্ছে, যেমন, যেমন এই যে দেখো থেমে গেছো, ও স্বর কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে না, ব্যতীত ওকার উচ্চারিত হচ্ছে। কিন্তু যেমন, এখন তুমি কি এখানে যদি ওকার দাও তাহলে কি হবে? যেমন ও উচ্চারণ কি হবে? যেমন ও উচ্চারণ কি যেমন ও না যেমন? যেমন।
এজন্য এখানে দিচ্ছ না। এবার তোমরা এখানে এই 4টার ভিতরে বলো তো কোনটা কোনটা কোনটাতে ওকার বসবে, মানে শেষে কোনটা কোনটাতে ওকার বসবে বলো, দেখি পারো কিনা বলো, কোনটা কোনটাতে ওকার বসবে, বলো বলো বলো, খুব গুরুত্বপূর্ণ, বলো। দেখো এখানে বলছে পদ্ম, এরপর বলছে পদ্মা, খুব ভালো করে বুঝো। এতদিনের কনফিউশন দূর করলেন, ভেরি গুড ভেরি গুড। ভেরি গুড, তাহলে দেখো নাম্বার নাম্বার উল্লেখ করো, ভেরি গুড। তাহলে এটাতে বসবে দেখো পদ্ম, এই যে দেখো দয়ের সাথে ওকার উচ্চারিত হচ্ছে, এখানে তো অলরেডি স্বর আছে, সো এটা হবে না। এরপর বলছে আত্ম, দেখো তয়ের সাথে এখানে উচ্চারিত হচ্ছে আত্ম, গভীর, এখন কি বলবা গভীর, গভীর, হবে না, তার মানে এটা হবে না। সো বুঝতে পারতেছো, এটা 1 এবং 3-এ কেবল বসবে, আর 2-3-এ বসবে না। ভেরি গুড, থ্যাংক ইউ, 1 এবং 3-এ বসবে। এরপরের কনফিউশন যেটা নিয়ে তোমরা অলরেডি প্রশ্ন করছো, সো কনফিউশনটা আমি আবার বলছি, আজকের ক্লাস যদি আমি এক ক্লাসে শেষ নাও করতে পারি, আরেকটা ক্লাস হবে, চাপ নাই, কিন্তু ভালো করে বুঝতে হবে, এমন ভাবে পড়বা যাতে এইচএসসির পরে যাতে পোলা পাইন্ডে ব্যাকরণ পড়াই যাতে টাকা ইনকাম করতে পারো, বুঝছো, এবং এখনই যাতে বন্ধু বান্ধবকে বুঝাই দিতে পারো। বুঝাই দিলে অবশ্যই ক্রেডিটটা দিও, এবং তাদেরকে আমাদের বাংলা ভাষ 4 কোর্সে ভর্তি করে দিও, যে আমি শিখছি, তুই আরো ভালো করে শিখতে চাইলে ভর্তি হয়ে যা। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো খেয়াল করো, এখন হচ্ছে মোট তালব্য শ-এর উচ্চারণ কখন দন্ত শ হয়, কথা কি বুঝছো? অর্থাৎ তালব্য শ এটা কখন দন্ত শ হয়, তালব্য শ-এর উচ্চারণ তো তালব্য শ হয়, কিন্তু কখন সেটা দন্ত শ হয়, এই জিনিসটা একটু জানবো, খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে বুঝো, এটা কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। এখন এখানে আসো, এখানে বলছে তালব্য শ ও দন্ত শ, ঠিক আছে, তালব্য শ ও দন্ত শ র ল দন্ত ন ত থ প বর্ণের সাথে যুক্ত হলে সেই তালব্য শ দন্ত শ হয়। তাহলে দেখো তালব্য শ যদি এই কয়টা বর্ণের সাথে যদি যুক্ত হয়, আবার বুঝো, তাহলে সেই তালব্য শ দন্ত শ হয়। তাহলে তালব্য শ যদি র এর সাথে যুক্ত হয়, তালব্য শ যদি ল এর সাথে যুক্ত হয়, তালব্য শ যদি দন্ত নের সাথে যুক্ত হয়, তালব্য শ যদি ত এর সাথে যুক্ত হয়, তালব্য শ যদি থ এর সাথে যুক্ত হয়, তালব্য শ যদি প এর সাথে যুক্ত হয়, তাহলে সেই তালব্য শ দন্ত শ হয়। শ কিন্তু 3টা, আরেকটা আছে, এটা হচ্ছে মূর্ধন্য শ, এটা কি মূর্ধন্য শ। একবার নোয়াখালীতে ক্লাস নিতে গেছে, এক মেয়েকে বলছে আচ্ছা এটা কি বলতো, মাইজ দিতে, কো ভাইয়া এটা হচ্ছে হেড কাটা মূর্ধন্য শ, হেড কাটা, দিস ইজ নট হেড কাটা, নট ফ্যাট কাটা মূর্ধন্য শ, এটা হচ্ছে মূর্ধন্য শ, মূর্ধন্য শ, হেড কাটা প্যাট কাটা এগুলো চলে না। ওকে, এখন ভাই তুমি খেয়াল করে দেখো শৃঙ্খলা, খুব ভালো করে বুঝো, এই যে দেখো দন্ত, এখানে তালব্য শ-এর সাথে কে যুক্ত হয়েছে, দেখো র যুক্ত হয়েছে, র আর রিকার তো একই জিনিস, র আর বাচ্চা হচ্ছে 2টা, রর একটা বাচ্চা হচ্ছে রেফ, রর একটা বাচ্চা হচ্ছে রিকার, রর বাচ্চা 3টা, সরি রিকার না 2টা, হ্যাঁ, একটা হচ্ছে রেফ আর একটা হচ্ছে রফালা, আর রিয়ের বাচ্চা হচ্ছে একটা, রিয়ের বাচ্চাকে রিকার, বুঝছো? তো দেখো এই যে এখানে রিকার, এই যে দেখো এই রিকার আছে, হ্যাঁ, এখন তুমি খেয়াল করে দেখো এখানে একটা মিসিং হয়েছে, সেটা হচ্ছে কি রিকার, হ্যাঁ, রিকারটা মিসিং হয়েছে, এই জন্য দেখো রিকার আছে, এই জন্য এটা দন্ত শ হয়েছে। শ্রম, এই যে দেখো শ্রম, এই যে দেখো র মানে কি রফালা, এই জন্য দেখো এই তালব্য শ-টা দন্ত শ হয়েছে। শ্রদ্ধা, এই যে দেখো রফালা, এই জন্য দেখো, তো রফালা থাকলে, রফালা তো কি র এর অংশ না, এই জন্য। এরপর খেয়াল করে দেখো, এই যে দেখো প্রশ্ন, দেখো এই যে শ-এর সাথে কি হয়েছে, দন্তন হয়েছে, এই যে দেখো এখানে দন্তন আছে না, তাহলে দন্তন থাকলে কি হবে, এই তালব্য শ দন্ত শ হবে, এই যে দেখো প্রশ্ন দন্ত শ হয়ে গেছে, দেখছো? বিশ্লেষণ, দেখো এই যে শ-এর সাথে কি আছে, ল আছে, ল আছে, এই জন্য দেখো এই যে ল আছে না এখানে, এই যে দেখো ল, তো ল থাকলে এটা কি হবে বলতো, এটা কি হয়েছে, দন্ত শ হয়েছে, বুঝছো? আবার দেখো এই যে সংশ্লেষণ, এই যে দেখো এই যে ল আছে, এরপর দেখো এই যে এই তালব্য শ-টা কি হয়েছে, দন্ত শ হয়েছে। তার মানে এই কয়টা বর্ণের সাথে যদি তালব্য শ যুক্ত হয়, তাহলে সেই তালব্য শ দন্ত শ হয়। এবার কি বুঝতে পারছো বলো তো, এবার বলো বুঝছো তো, বলো বলো বুঝছো কিনা? শ্রম বুঝি নাই, এই যে দেখো তালব্য শ-এর সাথে কি হয়েছে, রফলা যুক্ত হয়েছে, তো রফলা যুক্ত হওয়ার কারণে এই তালব্য শ কি হয়ে গেছে, দন্ত শ হয়ে গেছে, বুঝছো? আচ্ছা এবার একটা কুইজ দি, বলো তো এই শ্রদ্ধা, এখানে কি হসের ব্যবহার ঠিক আছে? আর একটা বিষয়, তোমরা এটাকে বলো হসন্ত, এই যে এরকম করে যে দাও, এটাকে বলো হসন্ত, না বাবা এটা হসন্ত না, এটা হচ্ছে হস। তাহলে বলো এখানে কি হসের ব্যবহার ঠিক আছে, ইয়েস অর নো, বলো, অর্থাৎ এটা কি ঠিক আছে কিনা বলো।
বিশ্লেষণ বুঝি নাই, এই যে দেখো বিশ্লেষণ, এই যে দেখো শয়ের সাথে ল আছে, এই জন্য দেখো এই তালের বেশগুলো কি হয়ে গেছে, দন্তস হয়ে গেছে, বুঝছো? আর এই যে মূর্ধন্যশয় জায়গায় তো আমরা সবসময় জানি মূর্ধন্যশয়ের পরিবর্তে তালের বেশ বসে, তাহলে কাজ হয়ে গেছে। এই যে সবাই বলতেছে ইয়েস ইয়েস, মানে ভাই আপনার স্লাইডে যেহেতু আছে তার মানে ভুল হইতে পারে না, ভুল। এখানে যে শ্রদ্ধ, এই যে দেখো থেমে যাচ্ছে, এই জন্য এখানে একটা হর্ষ দিবা, শ্রদ্ধা, শ্রদ্ধা। ওকে, সেটা একটা কুইজ ছিল, হ্যাঁ, আমি আসলে তোমাদেরকে টেস্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল, এখানে একটা বানান ভুল করে দিচ্ছি, বুঝছো? আসলে ব্যাপারটা এরকম না, এটা এমনিতেই ভুল হয়ে গেছে, বুঝছো, টাইপিং ভুল। তো ভাবলাম যে তোমাদেরকে একটু টেস্ট করে নিই, যেহেতু ভুল আছে, দেখি তোমরা ভুলটা ধরতে পারো কিনা। এবার চলো খেলা শুরু। হ্যাঁ, সকল কনফিউশন ক্লিয়ার, এবার খালি পকপকে আমরা এখন পড়ে ফেলবো। ওকে, কথা কি বুঝতে পারছো না বুঝো নাই? চমৎকার ভাবে এখন জিনিসগুলো পড়বো। এখন আমরা পড়বো মফালার নিয়ম। একটা জিনিস খুব সহজ কথা ভাই, মফালার নিয়ম যেখানে প্রযোজ্য, মফালার নিয়মে একই রকম, সেম। এখন আমি সেই কনফিউশন গুলো ক্লিয়ার করব। এখন একটু ভাইয়া মনোযোগ দিবা এবং আলতু ফালতু কমেন্ট না করে ভালো করে বোঝার জন্য ট্রাই করবা। আমি একদম শুরু থেকে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। ওকে, প্রথমত হচ্ছে ভাইয়া মনে রাখবা, মফালার নিয়মের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, মফালা যদি থাকে, মফালার নিয়মের ক্ষেত্রে মফালা যদি থাকে, ওই মফালা থাকলে মফালা উঠে গেলে সেই মফালার জায়গায় একটা চন্দ্রবিন্দু আসে। এটা একটা নিয়ম, এটা আমি তোমাদেরকে আবার বলে রাখতেছি, এটা একটু পর কাজে লাগবে। তাহলে মফালা যদি উঠে যায়, তাহলে সেই মফালার পরিবর্তে তোমাকে একটা চন্দ্রবিন্দু আনতে হবে। কথা কি বুঝছো? এই যে আবার কমেন্ট করতেছে ভাইয়া, কমেন্ট করো না, পড়া বুঝো, পড়া রিলেটেড কমেন্ট করো। আচ্ছা, এটা বুঝছো। এবার চলো, প্রথম নিয়ম, মফালা শব্দের শুরুতে থাকলে তার উচ্চারণ হয় না, সামান্য নাসিক্য হয়। নাসিক্য হয় মানে কি? চন্দ্রবিন্দু আসে। তাহলে দেখো, মফালা যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেই মফালার উচ্চারণ হয় না। এবার খেয়াল করো, স্মরণ, এই যে দেখো মফালাটা শব্দের শুরুতে আছে, আছে না? আছে। কথা বলো, আছে না? আছে। এখন দেখো তো, স্মরণে কি মফালা উচ্চারণ হয়? তুমি কি সম্রণ বলো? সম্রণ না, তুমি কি বলো? স্মরণ। এখন দেখো, এই যে স্মরণে একটু ভালো করে খেয়াল করো, স্মরণে দেখো তো, একটু আগে আমরা পড়ছি যে এই যে স্মরণে দেখো, এই স, দেখো একটু ভালো করে খেয়াল করো, এই স এখন কি হয়ে যাবে? তালের বেশ হয়ে যাবে, কারণ এটার সাথে কি আছে? ম আছে। এখন এই তালের বেশ হয়ে গেছে, এখন দেখো এই মফালাটা উঠে গেছে না? তাহলে মফালা থাকলে তার পরিবর্তে কি হবে? চন্দ্রবিন্দু আসবে। এরপর দেখো স্মরণ, রকার দন্তন, স্মরণ শেষ। তাহলে স্মরণের উচ্চারণ কি? তালের বেশ, চন্দ্রবিন্দু, রকার দন্তন। আমি আরেকবার বুঝাচ্ছি, এই মফালা উচ্চারণ হচ্ছে না, স এর সাথে যেহেতু ম যুক্ত রয়েছে, তাহলে সটা হয়ে যাবে তালের বেশ, আর এই জন্য এখানে এই মফালা উঠে গেছে, এই জন্য চন্দ্রবিন্দু, এরপর রকার দন্তন, স্মরণ। ওকে, আচ্ছা, এরপর শ্মশান, তার মানে বুঝতে পারতেছো শ্মশান। এখন দেখো, এই যে তালের বেশের সাথে কি আছে? মফালা আছে। তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে যে মফালা আছে, এই মফালাটা তুমি এই যে মফালার পরিবর্তে আরেকটা চন্দ্রবিন্দু দিয়ে দিলা, বুঝছো? তারপর দেখো শ্মশান, একদম যেভাবে আছে। এরপর দেখো স্মৃতিসৌধ, দেখো স্মৃতি, এরপর খেয়াল করে দেখো স্মৃতি, এই যে তালের বেশ, ওকার সৌধ, ঠিক আছে, স্মৃতি সৌধ হয়ে গেল। এখন দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে একটু এটা একটু আমি একটু আবার লিখি, স্মৃতি, এরপর দেখো তালের বেশ আছে না? তাহলে তালের বেশ, ওকার স্মৃতি সৌধ, এই যে ঔধ, হ্যাঁ, স্মৃতি সৌধ শেষ। এরপর খেয়াল করো স্মারক। এবার দেখো, এই যে তালের বেশ, আকার, এই যে মফালার পরিবর্তে কি? চন্দ্রবিন্দু, মফালার পরিবর্তে কি? চন্দ্রবিন্দু, এরপর কি? রক, স্মারক, বুঝছো? এরপর দেখো স্মৃতি, তাহলে খুব সিম্পল, শ্রী, তারপর হচ্ছে কি? ত্রি, এই যে দেখো এখানে মফালা আছে, এখানে এই বানানটা ভুল এসে এখানে একটা চন্দ্রবিন্দু যাবে। এবার বলো এই নিয়মটা বুঝছো কিনা? আচ্ছা, স্মরণ, শ্মশান, হ্যাঁ, এগুলোতে হর্ষ হবে, বাট আমি অনেক জায়গাতে হর্ষটা মিসিং হবে, বাট তোমরা ধরে নিও, হর্ষের আলোচনা তো আমি আগে করে দিয়েছি, এখন হয়তো লেখার ক্ষেত্রে গেলে অনেক জায়গাতে মিসিং হবে। হ্যাঁ, শেষটাতে কি হর্ষ হবে? স্মৃতি, এটাতে তো এই যে ইকার আছে, এই জন্য এটাতে হর্ষ হবে না। স্মারক, এটাতে হর্ষ হবে। ভাই খাতায় লিখবো, আগে বুঝো ভালো করে, দুই একটা উদাহরণ লিখো, সবগুলো বুঝিও না। স্মৃতিসৌধ আবার বুঝে দে, একদম নর্মাল খেয়াল করে দেখো, দেখো শ্রী, তাই না? এখানে এই যে একটা মফালা আছে না? আছে, তাহলে এটার পরিবর্তে একটা চন্দ্রবিন্দু,
এরপর দেখো স্মৃতি সৌ, দেখো সৌ দ, স্মৃতি সৌদ, শেষ। শেষেরটা তালে বেশ হবে না, না হবে না। স্মৃতি স্মৃতিসৌধ এগুলো তো হয় না। আচ্ছা এইবার দেখো, এরপর বলছে তবে পদের মাঝে কিংবা অন্তে, অন্তে মানে শেষ, মফালা থাকলে সেটা দ্বিত্ব হয়। মানে দেখো এই যে দেখো গ্রীষ্ম, এই মফালাটা এখানে শেষে না, খুব ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝো, একটু মনোযোগ দাও। এই যে দেখো মফালা এখানে শেষে না, এখন দেখো গ্রীষ্ম, উচ্চারণটা কিন্তু গ্রীষ্ম না, উচ্চারণটা গ্রীষ্ম। তাহলে খেয়াল করে দেখো তো এই শয়ের কিন্তু এখানে কোনো উচ্চারণ হচ্ছে না, তাই না? তো এখানে এটাই বলছে পদের মধ্যে কিংবা পদের অন্তে, অন্তে মানে শেষে মফালা থাকলে সেটা দ্বিত্ব হয়, মানে যেটার সাথে বসে সেটা দ্বিত্ব হয়। এখন এই উচ্চারণটা ভালো করে খেয়াল করো, বুঝবা। দীর্ঘিকার থাকলে রসিকার। এরপর দেখো এই যে গ্রীষ, দেখো গ্রীষ, এখানে যেহেতু মফালা আছে, একটা মফালা আছে না, এই যে দেখো এখানে থেমে যাচ্ছ, গ্রীষ, তারপর কি স, এই শয়ের উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবে, কারণ এই মফালার পরিবর্তে। এই যে দেখো গ্রীষ্ম, এই যে দেখো শয়ের কি হয়েছে, দুইবার উচ্চারণ হয়েছে। রশ্মি, দেখো রশ্মি, উচ্চারণ কি রৌকের, দেখো রস, তারপর কি সি, উচ্চারণ করে দিলা, রশ্মি হয়ে গেল। বিস্ময়, তাহলে খেয়াল করে দেখো বিষ, তারপর কি শয়, একটা চন্দ্রবিন্দু বসাই দিলা, বিস্ময়, বুঝছো? দেখো যেটা অর্থাৎ মফালাটা যদি মাঝে অথবা শেষে থাকে তাহলে সেটা যেটার সাথে যুক্ত হয় সেটা দ্বিত্ব উচ্চারণ হয়। রস্যাও কি হস হবে না, রস্যাও তো স্বর, স্বরবর্ণের সাথে কখনো হস বসে না, স্বরবর্ণের সাথে কখনো হস বসে না, স্বরবর্ণের সাথে কখনো হস বসে না। আমি কি বুঝাইতে পারছি বলো তো? ওকে, আমি আরেকবার বুঝাচ্ছি, খেয়াল করো, আমি আরেকবার বুঝাচ্ছি, একটু মনোযোগ দাও। এখানে বলছে পদের মাঝে অথবা শেষে মফালা থাকলে সেই মফালা কোনো উচ্চারণ হয় না। এখানে দেখো এই যে গ্রীষ্ম, মফালা শেষে আছে, এখন শেষে থাকলে এমনিতেই তো বুঝতেই পারতেছে এখানে কোনো উচ্চারণই হচ্ছে না। তাহলে খুব সিম্পল, দেখো এই যে দীর্ঘিকার থাকলে আমরা আগেই জানি রসিকার, এরপর দেখো তালে বেশ গ্রীষ, এরপর দেখো স, গ্রীষ্ম, এই যে মফালা আছে এই জন্য একটা চন্দ্রবিন্দু বসাই দিছো, শেষ। এরপর দেখো রশ্মি, দেখো উচ্চারণটা কিন্তু রশ্মি না, রশ্মি না, রশ্মি, তার মানে বুঝতে পারতেছো রয়ের সাথে একটা তালে বেশ একটা ওকার উচ্চারিত হচ্ছে। এরপর দেখো রস, এরপর কি সি, তাহলে আরেকটা চন্দ্রবিন্দু বসাই দিলা, এখানে একটা হস দিয়ে দিলা। এরপর দেখো বিষ, দেখো বিষ, এরপর কি শয়, একটা চন্দ্রবিন্দু বসাই দিলাম মফালার পরিবর্তে, শেষ। এবার বুঝছো? রশ্মিতে স কেন হলো না বাবা? স কেন হবে আমাকে বলো। এখানে তো শয়ের মানে এখানে এই যে স মফালার সাথে যুক্ত হয়েছে, মফালার সাথে যুক্ত হলে মফালার উচ্চারণ থাকে না, এজন্য এই যে রশ্মিতে তালবেশটাই থেকে যাবে। ভাইয়া রশ্মিকার থাকলে দীর্ঘিকার হবে না, না কি রশ্মিকার থাকলে দীর্ঘিকার হবে না, কি বলে পড়াইছি, দীর্ঘিকার থাকলে হবে রশ্মিকার। শেষেরটা আবার দেখো, খেয়াল করো, দন্তস আছে মফালার সাথে যুক্ত আছে, এই জন্য দেখো বিষ, এরপর দেখো কি শয়, বিস্ময় হয়ে গেল, শেষ। মফালার পরিবর্তে একটা চন্দ্রবিন্দু। ধন্যবাদ ভাইয়া, বুঝতে পারছি স্যার। নোট করে কি আপলোড দিতে হবে? নোট করিও, কিন্তু আগে ভালো করে পড়াটা বুঝো, হ্যাঁ আগে ভালো করে পড়াটা বুঝো। ওকে ফাইন। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার নিয়ম বলছে পদের মধ্যে কিংবা শেষে যদি ঘ, উ, ট, মূর্ধন্য ণ, ম এবং ল এই কয়টা বর্ণের সাথে যদি মফালা যুক্ত হয় তাহলে সেই মফালা অবিকৃত অর্থাৎ অপরিবর্তিত থাকে, অর্থাৎ সেই মফালার উচ্চারণ হয়। যেমন খেয়াল করে দেখো যুগ্ম, একটু ভালো করে খেয়াল করো ভাইয়া। গ্রীষ্ম বানানে ও কেন হইল, মানে গ্রীষ্ম বানানো ও কেন হইলো, মানে ওকার, গ্রীষ্ম বানানো তুমি ওকার কই পাইছো? আচ্ছা এবার খেয়াল করো, ও আচ্ছা তো গ্রীষ্ম বানানো ওকার তুমি শেষে ওই যে ওকারের আছে ওইটার কথা বলতেছো, তুমি কি গ্রীষ্ম বলো? গ্রীষ্ম, এই যে গ্রীষ্ম ছয়ের সাথে একটা ওকার উচ্চারিত হচ্ছে না, গ্রীষ্ম, এই জন্য শেষে ওকার হয়েছে। ওকে বুঝতে পারছো তুমি? আচ্ছা এবার দেখো যুগ্ম, তো এখানে বলছে এই কয়টা বর্ণের সাথে যদি যুক্ত হয় তাহলে দেখবা ওই মফালার উচ্চারণ থাকে। যেমন খেয়াল করো এই যে যুগ্ম, এই যে দেখো গয়ের সাথে যুক্ত হয়েছে, তার মানে কি মফালার উচ্চারণ আছে। তাহলে খুব সিম্পল, দেখো যুগ, এরপর দেখো এখন কি যুগ্ম, বলো তো ময়ের সাথে একটা স্বরে উচ্চারিত হচ্ছে না, একটা ওকার উচ্চারিত হচ্ছে না, যুগ্ম, তাহলে খুব সিম্পল যুগ্ম হয়ে গেল, বুঝছো? এরপর খেয়াল করে দেখো বাল্মীকি, খুব সহজ, বাল থেমে গেছো, মি
তারপর কি কি হয়ে গেছে বাল্মীকি, একদম ইজি। এরপর দেখো কি বাগময়, এখন উ থাকলে আমরা জানি কি হবে, অনুসার হবে, তাহলে বাগ যোগ ময়। উন্মাদ, তাহলে কি হবে উন যোগ মাদ। দেখছো এখন কিন্তু ইজি হয়ে গেছে ব্যাপারটা, বুঝছো। মিনময়, তাহলে মিনময় উচ্চারণ কি হবে, মৃন থেমে যাচ্ছ, দন্তন হবে, মূর্ধন্যের পরিবর্তে দন্তন হয়, মৃন যোগ ময়। তাহলে বাগ্মি, এটার উচ্চারণ তোমরাই করো, আমি করবো না, দেখো পারো কিনা। আচ্ছা আচ্ছা, সিফাত আহমেদ বলছে আফা এই কমেন্টটা দিছে ডিলিট করে, কমেন্টটা দিছে ডিলিট করে। ইস ইস ইস, কোন মুরব্বী দোয়া আছে রে, কোন মুরব্বী দোয়া আছে তোর উপর, বুঝছো। সেট, আচ্ছা আমি পড়তে গেছি ডিলিট করে। আচ্ছা এবার দেখো, তাহলে এটা খুব সিম্পল না, বাঘ এখানে থেমে যাচ্ছ না, হস দিয়ে দিবা, যোগ মি, শেষ। উন্মাদে হস হবে না, হবে, এই যে উন যোগ মাদ, হস তো দিলামই, মাদ এখানে একটা হস দিয়ে দাও, হ্যাঁ শেষ। আচ্ছা 4 নাম্বার দেখো, যুক্ত ব্যঞ্জনে মফালা উচ্চারণ হয় না, শেষ। এটা খুব সহজ, যুক্ত ব্যঞ্জনে কখনো মফালার উচ্চারণ হয় না। এই যে দেখো সূক্ষ্ম, এখানে ক্ষীয় কিন্তু যুক্ত ব্যঞ্জন, ক যোগ মূর্ধন্য স, এটা মিলে হয় কি ক্ষীয়, ক যোগ মূর্ধন্য সেটা মিলে হয় কি বলো, ক্ষীয়। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এই যে দেখো সূক্ষ্ম, দেখো তো তুমি কি সূক্ষ্ম উচ্চারণ করো না, সূক্ষ্ম উচ্চারণ করো না। তার মানে খুব সিম্পল, এখানে কি মফালাটা উচ্চারণ, খুব ভালো করে বুঝো, এখানে মফালাটার উচ্চারণ থাকতেছে না। তাহলে এখন তুমি যদি এটাকে যদি উচ্চারণ যদি করো, তাহলে তুমি দেখবা, একটু ভালো করে খেয়াল করো, কজ এই নিয়মটা কিন্তু পরীক্ষার জন্য খুব মানে ভীষণ রকম ইম্পর্টেন্ট। হ্যাঁ এখন দেখো সূক্ষ্ম, দেখো এই যে মানে তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে দেখবা যে সুখ, দেখো এই যে সুখ, তারপর কি খকার খো, সূক্ষ্ম, বুঝছো উচ্চারণটা কি, বুঝছো সূক্ষ্ম এই উচ্চারণটা কি বুঝছো, আমাকে একটু বলো, জাস্ট এই উচ্চারণটা বুঝছো কিনা বলো তো, বলো সূক্ষ্ম এই উচ্চারণটা বুঝছো, সূক্ষ্ম উচ্চারণটা বুঝছো কিনা বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, সূক্ষ্ম, হ্যাঁ এই যে সূক্ষ্ম উচ্চারণে এখানে কিন্তু এই দেখো এই যে দীর্ঘকার, খেয়াল করো এই যে দীর্ঘকার আছে না, তো দীর্ঘকারটা কি হবে, রস্যকার হবে। এখন এই যে তাল, এই যে দন্তসটা আছে, এই দন্তসটা দীর্ঘকারের সাথে যখন হবে, দন্তসের সাথে দীর্ঘকার তো বসে না, এই জন্য এটা তালের বেশি হয়ে যাবে, কি হবে সুখ, খেয়াল করো এই জন্য এটা কি হবে সুখ। এরপর কি খকের খ, সূক্ষ্ম, এখন এই যে মফালা আছে, এই মফালার জন্য একটা চন্দ্রবিন্দু বসবে, এটা হচ্ছে এটার উচ্চারণ, একটু কারেকশন করে নিও। এখন তোমরা একটু দেখো যক্ষা এটার উচ্চারণ তোমরা করতে পারো কিনা, দেখো তো, দেখো যক্ষা এটার উচ্চারণ করতে পারো কিনা, যক্ষা এটার উচ্চারণ পারো কিনা দেখো। দেখো পারো কিনা। আচ্ছা এই যে দেখো প্রথমে ভুল করছো, এই যে জ আছে, জ থাকলে কিন্তু আমরা জানি কি হবে, তালে বেশ হবে। এখন উচ্চারণটা কি যখ, যখ, দেখো যখ, তাই না, যখ, খেয়াল করো যখ, তারপর কি এই যে ক্ষীয় আছে যক্ষা, দেখো মফালা কিন্তু উদয়, মফালা উদাও, এই যে মফালা আছে, এই মফালার জন্য এখানে একটা চন্দ্রবিন্দু বসাই দাও। এইবার তোমরা লক্ষণের উচ্চারণ করো, আমি দেখি যে তোমরা পারো কিনা। এই আফরিন, আফরিন, এই যে মফালার জন্য একটা চন্দ্রবিন্দু দিতে হবে, হ্যাঁ। এবার তোমরা লক্ষণের উচ্চারণ করো, আমি দেখি যে তোমরা পারো কিনা। লক্ষণ এটার উচ্চারণ করো, পারো কিনা। এটা খুব সিম্পল, দেখো দেখো লক, থেমে গেছ, হস লক, যোগ খন, খন লক খন, শেষ। বুঝছো কথা কি, বুঝছো লক্ষণ, বুঝছো। এবার লক্ষ্মী এটা উচ্চারণ করো, লক্ষ্মী এটা উচ্চারণ করো, দেখো পারো কিনা দ্রুত। হ্যাঁ ভেরি গুড, হচ্ছে হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার বলো, হ্যাঁ হ্যাঁ চন্দ্রবিন্দু দিয়ে দাও, কিন্তু আমাদের আধুনিক বাংলা অভিধানে কিন্তু এখানে চন্দ্রবিন্দু দেওয়ার নাই, আধুনিক বাংলা অভিধান, এই জন্য এটা আমি দিই নাই, বাট তোমরা এই চন্দ্রবিন্দুটা পরীক্ষার হলে দিয়ে দিও, প্রবলেম নাই, আধুনিক বাংলা অভিধানে নাই।
এবার দেখো লক্ষ্মী, এটা খেয়াল করে দেখো, এখন কি লক্ষ্মী বলো, লক্ষ্মী লক্ষ্মী না লক্ষ্মী, লক্ষ্মী, তার মানে কি লয়ের সাথে ওকার, দেখো লোক থেমে গেছো, খি লক্ষ্মী। এবার এই যে ক্ষয়ের সাথে একটা চন্দ্রবিন্দু দিয়ে দাও, লক্ষ্মী, বুঝছো? এই যে মফালা আছে এই জন্য। এখন দীর্ঘিকা থাকলে তো কি হবে, খি হবে। ওকে ফাইন, আমি সবগুলো আবার 5টা নিয়ম আবার রিপিট করে দিব। 5 নাম্বার নিয়ম, এই নিয়মটা খুব সহজ, অর্থাৎ সংস্কৃত রীতিতে কিছু কিছু শব্দ আছে যেগুলো মফালা উচ্চারিত হয়, খুব সহজ। সংস্কৃত রীতিতে কিছু কিছু শব্দ আছে যেগুলো মফালা এমনিতে উচ্চারিত হয়। এরকম কিছু বানান আমরা এখন দেখবো, একটু ভালো করে খেয়াল করো। এরকম কিছু বানান এখন দেখবো, অর্থাৎ সংস্কৃত রয়েছে এরকম কিছু বানান উচ্চারিত হয়। দেখো কুষ্মাণ্ড, কুশ, দেখো কুশ, কুশ, এই যে মফালার সাথে যুক্ত হয়েছে এই যে মূর্ধন্য ষ। এখন তোমরা কিন্তু আগেই জানো এটা কিন্তু মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ থাকলে কি হয়, তালব্যশ হয়। এখন এখানে থেমে যাচ্ছ, দেখো কুশ, এরপর দেখো মান, এই মান এখানে আবার থেমে যাচ্ছ, ডকাড্ড, কুষ্মাণ্ড। এরপর খেয়াল করে দেখো স্মিত, একদম যেভাবে আছে ওইভাবেই স্মি, দেখো খেয়াল করো স্মি, এখানে কিন্তু মফালার কিন্তু উচ্চারণ আছে, স্মি, তারপর কি স্মি যোগ তৌকাত্ত, স্মিত। এরপর খেয়াল করে দেখো সুশিস্মিতা, একটু ভালো করে খেয়াল করো কি সুশিস্মিতা। এখন এই যে দন্তস্বর অসুকার, শুরুতে যদি দন্তস্বর অসুকার থাকে তাহলে সেটা কি হবে, তালব্যস্বর অসুকার হবে। একটু আগে দেখছো ওই যে সূক্ষ্মর মতো, তাই না? তাহলে এটা কি হবে, তালব্যস্বর অসুকার হবে। এরপর খেয়াল করো সুস, দেখো সুস মি তয়কাতা, সুস্মিতা, ঠিক আছে? উচ্চারণটা কি সুস্মিতা, যদিও এটাকে অনেকে সুশিস্মিতা বলে, বাট এটা অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে সুস্মিতা। আচ্ছা এইবার তোমরা এই কাশ্মীর শব্দের উচ্চারণ তোমরা নিজেরা করার জন্য ট্রাই করো, বলো কাশ্মীর, এটার উচ্চারণ নিজেরা করার জন্য ট্রাই করো তো, দেখো পারো কিনা। কাশ্মীর একদম ইজি, একদম ইজি, নিজেরা ট্রাই করো। দেখো কাশ, থেমে গেছো, কাশ যোগ মির। আমি কিন্তু তোমাকে নিয়ম পড়াই দিয়ে এগুলো খাতায় না লিখেও স্লাইডে দেখাই দিলেও পারতাম, বাট এটা তো রচনামূলক, তো তুমি যেমনি সেমনি পারবা, কিন্তু ওই যে অথবা দিয়ে যেটা থাকবে ওটা যাতে পারো, তাই না? তাহলে কাশ্মীর। আচ্ছা এরপর আসো, এটা একটু ট্রাই করে দেখো, আয়ুষ্মতি, আয়ুষ্মতি, একটু ভালো করে খেয়াল করো, আয়ুষ, আয়ুষ, তাই না? এখন এটা তো মূর্ধন্য ষ, তাহলে কি হবে, মূর্ধন্য ষ থাকলে কি হবে, তালব্যশ হবে। এখন এখানে হস, আয়ুষ, থেমে গেছো, মতি, মৌকের, মতি, মতি না, মতি না, উচ্চারণটা কিন্তু মতি, মতি, মৌকের তরিশিকার্তি, মতি, আয়ুষ্মতি, শেষ। এবার আসো আমি একটু রিপিট করে দিই, 5টা নিয়ম আমি রিপিট করে দিই। যদি পরীক্ষা আসে মফালার উচ্চারণের 5টা নিয়ম লিখো, তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে মফালার শব্দের শুরুতে থাকলে সেটার কোনো উচ্চারণ হয় না, প্রথম নিয়ম। মফালার শব্দের শুরুতে থাকলে সেটার কোনো উচ্চারণ হয় না। দ্বিতীয় নিয়ম, মফালার শব্দের মাঝে কিংবা শেষে থাকলে যেটার সাথে বসে সেটার দ্বিতীয় উচ্চারণ হয়। 2 নম্বর নিয়ম, মফালা, প্রথম নিয়ম মফালা শব্দের শুরুতে উচ্চারণ হয় না। এবার অনেক সহজ মনে হবে। দ্বিতীয় নিয়ম, পদের মাঝে কিংবা পদের শেষে মফালা থাকলে যার সাথে যুক্ত হয় সেটা দ্বিত্ব, মানে সেটা 2 বার হয়। 3 নম্বর নিয়ম, যদি এই বর্ণগুলোর সাথে ঘ, উ, ট, মূর্ধন্য, দন্তন্য, ম এবং ল এটার সাথে যুক্ত হলে মফালার উচ্চারণ অবিকৃত থাকে, মানে মফালার উচ্চারণ থেকে যায়। নাম্বার 4, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে মফালা উচ্চারণ হয় না। নাম্বার 5, সংস্কৃত কিছু কিছু শব্দে, কতিপয় শব্দে মফালার উচ্চারণ বহাল থাকে, শেষ। এবার বলো, যদি মফালার উচ্চারণের 5টা নিয়ম আসে, পারবা? আমাকে একটু বলো তো, বলো পারবা কিনা, বলো বলো, এইবার আমাকে বলো ভাই পারবা কিনা, বলো। একদম পরীক্ষাতে হুবহু আমি অন্তত বলতে পারি মিনিমাম তোমাদের পরীক্ষাতে মিনিমাম মফালা উচ্চারণ থেকে মিনিমাম 3টা বোর্ডে এই প্রশ্নটা আসবে, মিনিমাম 3টা বোর্ডে এই প্রশ্নটা আসবে। পারবা না, পারবা না বলো তো? আলহামদুলিল্লাহ পারবা, থ্যাংক ইউ। দেখছো অনেকেই মনে করতেছে আল্লাহ কঠিন কঠিন, মানে তোমাদের প্রবলেমটা হচ্ছে কি, যখন পড়ানো শুরু করছি তখন অনেকের কাছে আমি জানি এই জিনিসটা কিন্তু একটু কঠিন মনে হয়েছে, বাট আমি এই জন্য বলি যে ধৈর্য ধরে ক্লাস কর। তুমি বুঝতেছো না, ফাইন ভাই, আমি কিছুই বুঝতেছি না, বাট তুমি ক্লাস করো। এই যে এখন কিন্তু অনেকের কাছে সহজ মনে হয়েছে। ওকে ফাইন। আচ্ছা এইবার আসো আমরা এখন তোমাদেরকে আরেকটা প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন তোমাদেরকে এখন আমি একটু সলভ করে দিব। এই প্রশ্নটা হচ্ছে অধ্বনির উচ্চারণ। পরীক্ষাতে আসে অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম, খেয়াল করো। পরীক্ষাতে আসে কি, অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম, অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম। এই যে দেখো, যারা কিন্তু ধৈর্য ধরে ক্লাসটা করছে তারা কিন্তু এখন বুঝতেছে, তাদের কাছে এখন অনেক সহজ মনে হচ্ছে। চন্দ্রবিন্দু কোথায় বসে, এই নিয়মগুলো যদি বলতেন, চন্দ্রবিন্দু কোথায় বসে এটা বলছি, মফালা যদি উঠে যায় সেখানে চন্দ্রবিন্দু বসে। আপাতত এই একটা নিয়ম মনে রাখো, হ্যাঁ। এবং অনেক জায়গাতে হয়তো আমি হস দিতে চন্দ্রবিন্দু দিতে ভুলে যাচ্ছি,
এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা, যেহেতু আমি অনেক জিনিস লিখি, লেখাতে একটু মিস্টেক হতে পারে, এত দিকে তো আসলে ব্যালেন্স করা যায় না, যেহেতু আমি লিখে লিখে বুঝাই। এটা তো আর স্লাইডে নাই সবকিছু, আমি অনেক জিনিস লিখে লিখে বুঝাই। আমি চাইলে কিন্তু এগুলো স্লাইডে ইনপুট দিয়ে রাখতে পারতাম, বাট লিখে লিখে আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এবার আসো, এখন জাস্ট 5 মিনিটের ভিতরে একটা প্রশ্ন শেষ, অধ্বনির উচ্চারণের নিয়ম। খেয়াল করো নিয়ম নাম্বার 1, খেয়াল করো নিয়ম নাম্বার 1, একটু ভালো করে ভাইয়া আমি আবার বলতেছি, আমি এখন যে জিনিসটা পড়াবো এটা একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়তে হবে, নাইলে এই জিনিসটা বুঝবা না। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো নিয়ম নাম্বার 1, ওকারের পর, ওকার মানে কি এটা আমি একটু বুঝাই। অকার, অকার মানে কি? প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা স্বরীয় উজ্জ থাকে, যেমন ক, ক এর সাথে একটা স্বরীয় উজ্জ আছে, খ যোগ অ। খ, খ এর সাথে একটা স্বরীয় উজ্জ আছে, খ যোগ অ। গ এর সাথে একটা স্বরীয় উজ্জ আছে, গ যোগ অ। এখন খেয়াল করে দেখো, যদি অ এর সাথে স্বরেয়ের সাথে স্বরেয়ের পরে অকারের পরে, অকারের পরে যদি রস্বই অথবা রস্যুকার থাকে তাহলে সেটা ওকার হয়। যেমন খেয়াল করো, এই যে দেখো, এই যে এখানে দেখো একটা স্বরেয় আছে না, আছে, স্বরেয় আছে না, আছে। এই স্বরের পরে এই যে দেখো রস্যিকার আছে না, আছে। তাহলে এই যে স্বরেয়টা আছে এটা কি হবে? ও হবে। তাহলে এই যে দেখো অতি আছে না, এই অতির উচ্চারণ হবে ও তি, শেষ। সিম্পল, কথা কি বুঝছো? আচ্ছা এইবার তোমরা আমাকে বলো তো, আমি বললাম অভি, এটার উচ্চারণ কি হবে বলো? অভি, এটার উচ্চারণ কি হবে বলো? ভাই আর কতক্ষণ ক্লাস নেবেন? মাত্র একটা নিয়ম পড়াইছি, দেখো একটা নিয়ম আমি কিন্তু পড়াইছি, কিন্তু আমি ডিটেলস পড়াচ্ছি দেখে কিন্তু সময় বেশি লাগতেছে। হ্যাঁ, তো একটু সময় বেশি লাগবে, আমি দরকার হলে আরেকটা ক্লাস নিব, বাট আমি চাই যে তোমরা ভালো করে জিনিসটা ভালো করে বুঝো। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, ওকে ফাইন। তাহলে বুঝতে পারতেছো অভি এটার উচ্চারণ কি হবে? ও ভয়রসিকার, অভি। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো, এরপর বলছে ওকারের পরে যদি জফলা থাকে তাহলে সেটা কি হবে? ও হবে। 2 নাম্বার নিয়ম। এবার দেখো গদ্য, আচ্ছা এখন গদ্য, এখানে তো স্বরেয় নাই, কিন্তু ভাইয়া গদ্যর সাথে কিন্তু এই গয়ের সাথে একটা স্বরেয় উজ্জ আছে না, আছে, আছে না বলো? আছে। এই যে আগেই বলছে এই যে গয়ের সাথে একটা স্বরেয় থাকে, তার মানে এই যে গয়ের সাথে একটা স্বরেয় আছে, এরপর যদি জফলা আছে না, আছে, তাইলে এই জফলাটা এই স্বরেয়র ওটা কি হবে? ওকার হবে। তাহলে এই যে গদ্য বানানে গয়ের সাথে ওকার হবে। এবার বুঝছো কেন ওকার বসে? তাহলে দেখো গদ, এরপর দেখো গদ, এরপর কি দ ওকার দ, গদ্য, শেষ। এবার তোমরা আমাকে বলো তো ভাইয়া পদ্য, এটার উচ্চারণ কি হবে বলো? বলো তোমরা বলো, পদ্য এটার উচ্চারণ কি হবে? দেখো পারো কিনা, দেখো পারো কিনা। তাহলে বুঝতেই পারতেছো এই যে বয়ের সাথে একটা স্বরেয় মনে মনে উজ্জ আছে। আরো সহজ করে বলি, এই যদি দেখো যে কোনো শব্দের সাথে কোনো কারই নাই, শুরুতে আছে কোনো শব্দের সাথে কোনো কারই নাই, তাহলে সেখানে ওকার, সেটাকে তোমরা অকার ধরে নিবা। বুঝছো? আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো ওইটার মতো পকার দ, পদ, এখানে একটা হর্ষ, দ ওকার দ, পদ্য। হ্যাঁ, শেষ। তাহলে নিয়ম নাম্বার 2 শেষ। 3 নাম্বার নিয়ম, ওকারের পর যদি ক্ষীয় থাকে তাহলে ওকার হবে। আবার বলছি, স্বরেয় ওকারের পর যদি ক্ষীয় থাকে তাহলে সেটা ওকার হবে। অকারের পর যদি ক্ষীয় থাকে তাহলে সেটা ওকার হবে। যেমন অক্ষর, এই যে দেখো ও আছে, স্বরেয় আছে, স্বরেয়ের পর ক্ষীয়, তাহলে এইবার দেখো তো এই স্বরেয়টা ও হয়ে যাবে। এখন আগেই বলছি ক্ষীয় যদি মাঝে অথবা শেষে থাকে তাহলে সেটা কি হবে বলো? ক ক হবে। কি হবে বলো? ক ক হবে। তাহলে খুব সিম্পল, দেখো অক, থেমে যাবা, খ অকার র, খর, অক্ষর। সহজ না? এবার তোমরা আমাকে বলো তো ভাইয়া অক্ষ এটার উচ্চারণ কি হবে বলো? অক্ষ, কথা বলে না বলো। আমি কিন্তু প্র্যাকটিস করাই দিচ্ছি, নিজে করতেছি আবার তোমাদেরকে প্র্যাকটিস করাই দিতেছি। বলো। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা কি হবে? অক, খকের খ। হ্যাঁ, অক্ষ। ওকে, আচ্ছা এরপর দেখো 4 নাম্বার নিয়ম বলতেছে স্বরেয়, অকারের পর যদি ঝ যোগ ইয় থাকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ঝ যোগ ইয় এটা থাকলে 2টা গ হবে, পরের ঘয়ের উপর চন্দ্রবিন্দু হবে, এটা আমরা একদম প্রথমেই পড়ছি। তাহলে থাকলে এটা কি হবে? ওকার হবে। এখন দেখো যজ্ঞ, খেয়াল করো যজ্ঞ এটার উচ্চারণ কিভাবে লিখবা? জ থাকলে কি হবে? বর্গীয় জ হবে। একটু ভালো করে খেয়াল করো, জ থাকলে বর্গীয় জ হবে। এখন জয়ের পরে যেহেতু ঝ যোগ ইয় বর্ণটা আছে, তার মানে বুঝতে পারতেছো এই ঝয়ের সাথে কি হবে? একটা ওকার হবে। এই যে দেখো বর্গীয় জ, ওকার। তাহলে আবার বলতেছি এটা কিভাবে হয়েছে? প্রথমত জ থাকলে বর্গীয় জ, এরপর ঝ যোগ ইয় থাকলে ওকার হবে, তাহলে ওকার বসাই দিছো। কথা কি বুঝছো? তাহলে এইবার খেয়াল করে দেখো যোগ, দেখো যোগ যোগ
এরপর দেখো এই যে যোগ গকার ঘ, এই পরের ঘ এর উপর কি হবে, চন্দ্রবিন্দু হবে। এখন এখানে ওকার কেন দিচ্ছ, যোগ ঘ, গ এর সাথে একটা ওকার উচ্চারিত হচ্ছে, বুঝছো? কথা কি বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছো? এবার তাহলে তোমরা আমাকে একটু বলো অজ্ঞ এটার উচ্চারণ কি হবে, বলো, দেখো পারো কিনা, দেখো পারো কিনা। অজ্ঞ এটার উচ্চারণ কি হবে বলো। হ্যাঁ দ্রুত, থ্যাংক ইউ, হচ্ছে 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 হচ্ছে, বলো হচ্ছে, তোমরা পারবা, আই নো তোমরা পারবা। আচ্ছা এখন এখন অজ্ঞতে তোমরা অনেকেই যেটা করছো সেটা হচ্ছে ভাইয়া, অজ্ঞতে তোমরা অনেকে উচ্চারণ লিখছে এইভাবে অগ অগ গ, না রে ভাই এভাবে হবে না, কেন রে ভাই? অজ্ঞ উচ্চারণকে অজ্ঞ করো, অজ্ঞ না অজ্ঞ, অজ্ঞ। কাজে এখানে কিন্তু স্বরের উচ্চারণ স্বরেই থাকে, কিন্তু তুমি খেয়াল করে দেখো যজ্ঞ, যজ্ঞতে কিন্তু ওকার হয়, তো এটা তো ভুল করবে, এই জন্য এটা আমি দিছি অজ্ঞ, অজ্ঞ, নট অজ্ঞ, অজ্ঞ না, অজ্ঞ অজ্ঞ অজ্ঞ। এই যে দেখো স্বরেয়া উচ্চারিত, স্বরেয়া উচ্চারিত, এটা ভুল, এটা ভুল করবে, এই জন্য আমি এটা দিছি। তো এটার মানে এই না যে তুমি পারো না। ওকে, এরপর বলছো স্বরের পরে যদি রিকার থাকে তাহলে সেটা ওকার হবে। স্বরের পর যদি কি থাকে, রি থাকে, রিকার থাকলে এই যে দেখো মসৃণ, রিকার আছে না, আচ্ছা তাহলে এই ময়ের সাথে ওকার হবে। লিখতে লিখতে কি অবস্থাটা করছি দেখো, এই যে দেখো রিকার আছে, রিকার থাকলে ও হবে, তাহলে ময়ের সাথে ওকার। এরপর দেখো মোস, দেখো মোস, একটু একটু ভালো, একটু আমি এই এই জিনিসগুলো বারবার তোমাদেরকে, এই জন্য আমি নিজে তোমাদেরকে এগুলো আমি সলভ করে দেখাবো, কজ এগুলোতে কি একজন কি জানি কমেন্ট করছো কি, আচ্ছা কমেন্টটা চলে গেছে। আচ্ছা দেখো এখন খেয়াল করে দেখো আমি যেখানে ছিলাম, এই যে দেখো ময়ের সাথে কি হয়েছে, এখানে একটা ওকার হয়েছে, দেখো মোস, এখানে দেখো থেমে গেছো তাই না। এরপর দেখো মোস, এখন এখন উচ্চারণ কি হচ্ছে, মোস শ্রিন, নট রিন, মোস রিন, মোস শ্রিন, মোস শ্রিন, শেষ মসৃণ। আমি একটু পরে প্র্যাকটিস দিব, বাট আগে ভালো করে বুঝো। হ্যাঁ অনেকেই এখানে যে ভুলটা করো মসৃণ, ভাই উচ্চারণ কিন্তু মসৃণ না, উচ্চারণ হচ্ছে মসৃণ, শ্রিন নট রিন, শ্রিন, বুঝছো, মাথায় রাখবা। আচ্ছা এইবার খেয়াল করো, এরপর হচ্ছে অকারের পর যদি রফালা থাকে তাহলেও সেটা কি হবে, ও হবে। যেমন দেখো ব্রণ, এই যে দেখো এই যে রফালা আছে, এই জন্য বয়ের সাথে ওকার হবে, দেখো বয়ের সাথে কি হবে, ওকার হবে। এখন তুমি খেয়াল করো ব্রণ, এখন উচ্চারণ করো ব্রণ, এখন দন্তরা থাকলে কি হবে, মূর্ধন্য হবে, ব্রণ, ব্রণ হয়ে গেল। এখন এই 6টা নিয়মকে আমি একটু সহজ করে দিই, দেখো এক লাইনে আমি এই 6টা নিয়ম লিখি। স্বরের পরে যদি এই বর্ণগুলো যদি থাকে, যদি দেখো রস্বই, যদি দেখো রস্যুকার, কিংবা যদি দেখো জফালা, কিংবা যদি দেখো ক্ষীয়, কিংবা যদি দেখো ঝযোগ ইয়, কিংবা যদি দেখো রিকার, যদি দেখো কি রিকার, কিংবা যদি দেখো রফালা, যদি দেখো কি রফালা, তাহলে এই স্বরেয়টা ওকার হয়ে যাবে। এক লাইনে সবগুলো নিয়ম, তাহলে এই স্বরেয়টা কি হবে, ওকার হবে, বুঝছো, বুঝছো? ওকে ফাইন, এবার আমি হোপফুলি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন দেখো একটু ভালো করে বুঝো, এবার এবার এক লাইনে বুঝছো কিনা, এক লাইনে বুঝছো কিনা আমাকে একটু বলো তো, এক লাইনে বুঝছো কিনা বলো। এক লাইনে বুঝছো কিনা বলো। ওকে থ্যাংক ইউ, এবার চলো, এবার চলো, ওকে ভেরি গুড, এবার চলো আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ এই বানানগুলো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো, তো উচ্চারণ তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আচ্ছা একজন বলছো অজ্ঞতে কেন হলো না, অজ্ঞতে কেন হলো না, কারণ অজ্ঞতে উচ্চারণ হচ্ছে না। সাধারণত নেগেটিভ বাক্যগুলোতে স্বরেয় স্বরেয় উচ্চারণ থাকে, স্বরেয় ও হয় না নেগেটিভ বাক্য, বুঝছো কথা কি বুঝতে পারছো। যেমন এরকম আর অজ্ঞান, অজ্ঞান মানে কি নেই জ্ঞান, তো এটা নেগেটিভ শব্দ না, তো নেগেটিভ শব্দগুলো অজ্ঞান এটার উচ্চারণও কি হবে, দেখো এই যে অজ্ঞান, একটু ভালো করে খেয়াল করো, অজ্ঞান এটার উচ্চারণও দেখো ও হবে না, এটা কি হবে অগ, দেখো এই যে এখানে
কি হবে, গ হবে, বুঝছো? অগ, দেখো অগ, এরপর হচ্ছে কি, জ্ঞান, অজ্ঞান। কথা কি বুঝছো? ওকে ফাইন। এবার চলো আমরা এগুলো একটু সলভ করি। হ্যাঁ, দেখো কে কয়টা পারো সেটা একটু দেখো। ওকে, সো প্রথমটা নদী। তো দীর্ঘিকার আছে, দীর্ঘিকার থাকলে কি হবে, ওকার হবে, তাহলে দন্ত ন ওকার, দীর্ঘিকার আছে, এই যে দেখো এই দীর্ঘিকারটা কি হয়ে যাবে, রসিকার হয়ে যাবে, নদী, শেষ। অনুকূল আমরা পড়েছি, খেয়াল করো, অনুকূল আমরা পড়েছি যে রস্যুকার যদি থাকে, কার থাকলে, যদি কোনো কার থাকে, সহজ কথা, কোনো কার থাকলে সেটা ওকার হবে। তাহলে বুঝতেই পারতেছো এই স্বরটা কি হবে, ও হবে, তাহলে কি হবে, ও নু, এই দীর্ঘকার থাকলে আমরা আগেই জানি কি হবে, রস্যুকার হবে, তাহলে অনুকূল। ঠিক আছে, অনুকূল, ভালো করে বুঝো। এরপর আসো অধ্যক্ষ, এই যে ক্ষীয় আছে, ক্ষীয় থাকলে সেটা কি হবে, ও হবে। এখন দেখো ওধ, দেখো ওধ, দোক, একটু ভালো, এই যে ধয়ের সাথে এখানে কি হচ্ছে, ওকার উচ্চারিত হচ্ছে, ও দোক। এবার অধ্যক্ষ, এই যে ক যোগ খ, খ ওকার খ, অধ্যক্ষ, বুঝছো? হচ্ছে, হ্যাঁ তোমাদের হচ্ছে, অনুকূল, ভেরি গুড ভেরি গুড। অধ্যক্ষ বানানটা খুবই ইম্পর্টেন্ট, অধ্যক্ষ বানানটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো কি, অক্ষাংশ। হ্যাঁ, এখন অক্ষাংশ, এই যে দেখো ক্ষীয় আছে, ক্ষীয় আছে, তাহলে কি হবে, ও হবে, ভালো করে বুঝো। তাহলে দেখো অক, দেখো অক, এখানে থেমে যাচ্ছ, এই জন্য এখানে কি দিবে, একটা হর্ষ দিবা। এরপর দেখো খাং, এখন এই যে আমরা আগেই পড়ছি, উঁ থাকলে কি হবে, অনুস্বার থাকবে, অনুস্বার থাকলে কি হবে, উঁ থাকবে। যদিও আধুনিক বাংলা অভিধানে উঁ এর জায়গায় অনুস্বার রাখছে, বাট তোমাদের গাইড বইগুলো বা মৌলিক উচ্চারণের নিয়ম অনুযায়ী, উচ্চারণ অভিধান অনুযায়ী কিন্তু অনুস্বার থাকলে উঁ হয়, তাহলে আমরা সেটা দিলাম। খেয়াল করো, অক্ষাং, এখানে দেখো থেমে যাচ্ছ, অক্ষাং স, তাহলে বেশ ওকে স, অক্ষাংশ, বুঝছো? অক্ষাংশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, পারতেছ। অনুকূলটা আবার বুঝাবো, অনুকূল তো খুব সহজ, এই যে রস্যুকার আছে, আমরা বলছি যে যদি স্বরের পর যদি কার থাকে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে পজিটিভ বাক্যগুলোতে, সেক্ষেত্রে এটা এই স্বরেয়টা ও হবে, তাহলে যে দেখো অনুকূল যেভাবে আছে সেভাবে বসে গেছে। আচ্ছা, এইবার দেখো বক্ষণ, একটু খেয়াল করো, বক্ষণ। হ্যাঁ, তাহলে ক্ষীয় আছে, ক্ষীয় থাকলে কি হবে, ওকার হবে, তাহলে বকার, বক, দেখো থেমে যাচ্ছ, বক, দেখো বক খন, বক্ষণ, ওকে শেষ। এরপর আসো শ্রবণ, একটু ভালো করে খেয়াল করো, শ্রবণ, এই যে দেখো রফালা আছে, আমরা আগেই জানি তাল বেশের সাথে রফালা হলে সেটা কি হবে, দন্তস হবে, তাহলে দন্তস। এরপর দেখো এই যে রফালা আছে, তাই না, আমরা আগেই পড়ছি, সেটা থাকলে কি হবে, ওকার হবে, তাহলে এবার তুমি ওকার বসাও, শ্রবণ, শ্রবণ, ওকে শেষ, শ্রবণ। তাহলে একই রকম ভাবে কিন্তু আমাদের কি হবে, স্রষ্টাও হবে, পারবা তোমরা। এখন স্রষ্টা এটা তোমরা নিজেরা করো, আমি দেখি পারো কিনা, বলো স্রষ্টা এটা পারবা কিনা। যকৃৎ, এটা তো আমরা আগেই সলভ করছি, তাই না, যকৃৎ সলভ করছি। আচ্ছা, না করলে আমি আবার করাই দিব। তাহলে দেখো স্রষ্টা এটা কি হবে, ওই যে আগের মতো, আমরা জানি যে তালে দন্তসের সাথে রফালা থাকলে তো সেটা রফালাই হবে, মানে তোমাদেরকে কি বলছি তালে বেশের সাথে রফালা হলে সেটা দন্তস রফালা হবে, মানে সেটা দন্তস হবে। এখন যদি দেখো দন্তসের সাথে রফালা আছে, তাহলে তো বুঝতেই পারতেছো সেটা কি এখন তুমি তালে বেশের রফালা করবা না, তাহলে সেটা দন্তস রফালাই থাকবে, তাহলে খুব সিম্পল। তাহলে এখানে কি হলো, স্রোষ। এখন এই যে দেখো খেয়াল করো, দেখো এই যে স্রোষটা, এই যে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ জায়গায় কি হবে, তালে বেশ হবে, স্রোষ হস যোগটা, স্রষ্টা, শেষ। ভেরি গুড, থ্যাংক ইউ, হইতেছে সবার, থ্যাংক ইউ। এবার আসো যকৃৎ, এই যে দেখো রিকার আছে, রিকার থাকলে কি হবে, রিকার থাকলে ওকার হবে। এখন জ ওকার দিবে না বর্গীয় জৌকার দিবে, অবশ্যই বর্গীয় জৌকার দিবে, কারণ আমরা জানি জ থাকলে বর্গীয় জ হয়। এরপর দেখো যোগ, দেখো যোগ, যোগ থেমে যাচ্ছ, তারপর কি কৃত, যকৃৎ, শেষ। ভাই বস হয়ে যাবে, এমনি পড়লে ডিরেক্ট বস, কেউ আটকাইতে পারবে না, ডিরেক্ট বস। তাহলে আমি, এটা হচ্ছে প্র্যাকটিস, আমি নিয়মটা আরেকবার একটু বলি। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যদি কখনো দেখো যে স্বরের পরে যদি এইগুলো যদি থাকে, রস্বই অথবা রস্যুকার, এটাকে তুমি এভাবেও বলতে পারো, এগুলো না বলে তুমি যদি ডিরেক্ট বলো কার, রস্যুকার হতে পারে যে কোনো কার, কিংবা জফালা, কিংবা ক্ষীয়, কিংবা ঝযোগীয়, কিংবা রিকার, কিংবা রফালা, এগুলো থাকলে এই স্বরেয়টা ডিরেক্ট ও হয়ে যাবে, শেষ, একদম সহজ ফরম্যাট। এইবার বলো বাবা বুঝছো কিনা, আজকে দুইটা নিয়ম পড়ছি,
একটা হচ্ছে অধ্বনির উচ্চারণের নিয়ম, আর একটা হচ্ছে বফালার উচ্চারণে, বফালা নাকি না মফালার উচ্চারণের নিয়ম পড়ছি। আর যাই হোক, ভুলে গেছি, এই দুটো নিয়ম আজকের পড়া। আমি মন থেকে দোয়া করবো আজকে যা পড়াইছি এই দুটো নিয়ম ভালো করে, আমার নিয়মগুলো ভালো করে বুঝে, আজকে যে দুটো পড়াইছি এই দুটো নিয়ম তোমাদেরকে আমি আজকে এখনই পিডিএফ দিয়ে দিব। তোমরা এগুলো বাসায় ভালো করে পড়ে তারপর তোমরা এগুলো নোট করে বন্দি পাঠশালা গ্রুপে আপলোড দিও। বুঝে 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 প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে পড়ে আপলোড দিও। আমি অনেক খুশি হব। এবং আমার, তোমরা দেখেছো আমার কোর্স আউটলাইনে উচ্চারণ উপর ক্লাস ছিল একটা। আমি আবার বলছি যে আমি এই জটিল জিনিসটাকে সহজে বোঝানোর জন্য আমি আরো একটা ক্লাস তোমাদের জন্য ইনশাল্লাহ নিব, এবং সেই ক্লাসে আমি আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে আরেকটা ক্লাসে আমি বাকি দুইটা উচ্চারণ, একটা হচ্ছে এদনির উচ্চারণ, আরেকটা মেবি বফালার উচ্চারণ, এই দুইটার উচ্চারণ পড়াবো। এরপর বিগত সালে বোর্ডের প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো, অর্থাৎ বোর্ডের প্রশ্ন, বোর্ডে উচ্চারণ কোনগুলো আসছে সেগুলো সলভ করে দেখাবো। ঠিক আছে, পরের ক্লাস আবার কবে হবে তোমাদের রুটিন অনুযায়ী যখন আছে তখন হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একজন বলছে কি জানি কি কি বলছে বুঝি নাই। স্লাইড গুলো পাই না, স্লাইড গুলো আমি হচ্ছে তোমাদেরকে আজকের মধ্যে হচ্ছে দিয়ে দিব। সো স্লাইড নিয়ে চিন্তা করার দরকার নাই। ওকে, আচ্ছা, একজন বলছে যকৃত হবে না। ও আচ্ছা আচ্ছা, আমি কি ভুল লিখছি তাই না? ভুল লিখছি, যকৃত, হ্যাঁ এটা ইয়া হবে, ত হবে, ত এর সাথে খণ্ডত্ব। ওই যে যকৃত উচ্চারণটা কিন্তু যকৃত না, বুঝো ভালো করে। তোমরা অনেকে বলতে উচ্চারণটা কিন্তু যকৃত না, তাই না? তওকার হবে না, তার মানে কি তয়ের নিচে হস, আর তয়ের নিচে হস দিলে সেটা কিন্তু খণ্ডত্ব হয়ে যায়। কথা কি বুঝছো? তয়ের নিচে যখন হস দাও তখন সেটা খণ্ডত্ব হয়ে যায়, বুঝছো? তয়ের নিচে হস দিলে সেটা খণ্ডত্ব হয়ে যায়। একই জিনিস, তুমি তয়ের নিচে হস দিবা অথবা খণ্ডত্ব দিবে, একই জিনিস, জিনিসটা একই। ঠিক আছে, স্মারক বানানো অয়ের উচ্চারণ সংবৃত কেন? সংবৃত বিবৃত সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, সংবৃত বিবৃত আমি সেটা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, সংবৃত বিবৃত আমি সেটা নেক্সট ক্লাসে দেখাবো। বুঝতে পারছো? স্লাইডের সাথে আপলোড কি আপলোড স্লাইডের মিল নেই। আচ্ছা, আজকে যেটা পড়াইছি ওটাই তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আমি কি বুঝাইতে পারছি বলো তো? আজকের ক্লাসটা কেমন লাগছে বলো? আমি জানি যে আমি সহজভাবে বুঝাইছি, বাট তুমি বাসায় বেশি করে প্র্যাকটিস করলে হোপফুলি তুমি ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ ভাই, বাংলা একাডেমি প্রমিত বানান নিয়ম সব পড়াবো A to Z। ঠিক আছে, ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, পরের ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।